সৌগত রায়ের কোনো ক্যারেক্টার আছে? নারদার চোর, বেনজির আক্রমণ, কল্যাণ ব্যানার্জির। সুন্দরী মহিলা বলে ফটফট করে ইংরেজি বলতে পারেন বলেই অপমান করতে পারেন না, দলের সাংসদদের বিরুদ্ধে ফুঁসে উঠলেন কল্যাণ। যোগ্য চাকরিহারাদের সঙ্গে বৈঠকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গেলেন এসএসসি দপ্তরে। নারদার চোর সৌগত, পাল্টা কল্যাণের রুচিবোধ কম, কল্যাণকে আক্রমণ সৌগত রায়ের। বিজেপিতে এসে 14 বছরের বদলে গেলেন স্মৃতি, রূপ বদলে কটাক্ষ দেবাংশুর। বঞ্চিত যোগ্যদের নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি রাহুলের, কি লিখলেন বিরোধী দলনেতা। এসএসসি ইস্যু নিয়ে প্রচারে থাকার চেষ্টা, অভিজিতের মুখোশ খুললেন কুণাল ঘোষ। বিকাশ রঞ্জনরা যা ইচ্ছে বলে যাচ্ছেন, আপনারা কি করছেন, মন্ত্রীদের উদ্দেশ্যে মমতা। বিদ্রোহী হতে হবে, এসএসসি দপ্তরে গিয়ে চেয়ারম্যানের দেখা না পেয়ে বললেন অভিজিৎ গাঙ্গুলি। ঐতিহাসিক পদক্ষেপ, ওয়াকফ আইনের সমর্থনে দেশব্যাপী প্রচারে নামছেন আরএসএস এর মুসলিম শাখা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তৃণমূলে বেনজির সংঘাত, বর্ষিয়ান সাংসদ সৌগত রায়কে চোর বললেন তৃণমূলেরই অপর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, সৌগত রায়ের চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এর পাশাপাশি তৃণমূলের আরও এক মহিলা সাংসদ সহ জোড়াফুলেরই সাংসদ কীর্তি আজাদও কল্যাণের নিশানায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সৌগত রায়ের কোনো ক্যারেক্টার আছে? নারদার চোর সৌগত রায়। নারদার টাকা নিয়েছেন সৌগত রায়, আমাকে জেলে ঢোকাবে বলেছেন মহিলা সাংসদ, আমার মেয়েকে নিয়ে মিথ্যে কথা বলেছেন ওই মহিলা সাংসদ, আমাকে বলা হয় জেলে ঢোকাবো। শুধু আদানি আর মোদিকে নিয়ে কথা বলেন ওই মহিলা সাংসদ। বাইরে থেকে এসেছেন আমাদেরই এক সাংসদ, ভিডিও করে বাইরে ছেড়ে দিয়েছেন। সংসদে আমি লড়াই করি, একটা অধিবেশনে আসবো না, বুঝবে কি হয়। সৌগত রায়ের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে, আমার ভুল হয়ে থাকলে দিদি বলুন, ইস্তফা দিয়ে চলে যাব। এর আগে বিজেপি নেতা অমিত মালব্য তার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওটি পোস্ট করে বিজেপি নেতা কটাক্ষ করে লিখেছেন, 4 এপ্রিল 2025 তারিখে নির্বাচন কমিশনের দপ্তরে দুই তৃণমূল সাংসদদের মধ্যে প্রকাশ্যে ঝগড়ার পরপরই ক্ষুব্ধ সাংসদ ভার্সেটাইল ইন্টারন্যাশনাল লেডি এর বিরুদ্ধে অপবাদ দিতে থাকেন। এই জিনিসগুলো দিয়ে কিংবদন্তি তৈরি হয়। এই যে মহিলা সাংসদ, ইনি কিছুদিন আগে সংসদে আমাকে ছোট লোক বলেছেন, আমার মেয়ে নিয়ে কথা বলেছেন, যত সময় চাইবেন ওকে দিতে হবে। ওর রাগ হচ্ছে আমি কেন ওয়াকফ বিল বলেছি। ভাই, তুমি যদি সামান্য বিল নিয়ে কথা বলতে 18 মিনিট নাও, তা ওয়াকফ বিল নিয়ে কথা বলতে আমি 35 মিনিট নেব না? তুমি আগ্রহী না হলে ভারতের অনেক আগ্রহী আমি ওয়াকফ বিল নিয়ে কি বলি তা জানতে। আমি তো সাধারণ মানুষের কথা বলি, তুমি তো এক শিল্পপতি হয়ে আর এক শিল্পপতিকে আক্রমণ করো। আরো অনেক কিছু বলবো যদি মুখ খোলে, সেটা কিন্তু শুনতে ভালো লাগবে না। আর যে সাংসদ দলের অভ্যন্তরে রাজনীতি করছেন, তিনি বাইরের রাজ্য থেকে অন্য দল থেকে এসেছে, সেই দল থেকে বিতাড়িত হয়ে এসেছেন। অনেক সন্দেহ রয়েছে অনেক ব্যাপারে। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বলো, কিন্তু অমিত শাহের বিরুদ্ধে তো কিছু বলো না ভাই। রাজনাথ সিংহ, পীযূষ গোয়ালের বিরুদ্ধে বলো না কিছু। শুধু আদানি আর নরেন্দ্র মোদী আর বিজেপির কোনো নেতাই নেই বলার। নির্বাচন কমিশনে যে চিঠি পড়েছে তাতে ওই সাংসদদের সই নেই। আমি এই সাক্ষাৎকার দিতাম না। যে সাংসদ নির্বাচনের সময় বলে ইজ মাই এনার্জি, তার কাছ থেকে কি ভদ্র ব্যবহার আশা করো? একটা অধিবেশনে আসবো না, বুঝবে কি হয়। ইংরেজিতে ফটর ফটর করবে মানে একজন পুরুষকে অপমান করা নয়। আমার ভুল হয়ে থাকলে দিদি বলুন, ইস্তফা দিয়ে চলে যাব। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে 300 লাইক ও 100 সাবস্ক্রাইবার টার্গেট করছি। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন। ফিরে আসছি পরবর্তী খবরে। সল্টলেকের বাড়িতে যোগ্য চাকরিহারাদের সঙ্গে কথা বললেন প্রাক্তন আইনজীবী তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি ফের বললেন, এখনো যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব, তবে তার জন্য রাজ্যের সহযোগিতা প্রয়োজন। এসএসসি যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করলে চাকরি ফিরে পেতে পারে যোগ্যরা। অন্যথায় 2016 সালে স্কুল সার্ভিস কমিশনে অংশগ্রহণকারী সমস্ত পরীক্ষার্থীর ওএমআর শিট ওয়েবসাইটে আপলোডের প্রস্তাব দিলেন তিনি। পাশাপাশি এদিন বিকেলে চাকরিহারাদের একাংশের ন্যায় বিচারের দাবিতে এসএসসি দপ্তরে যান অভিজিৎ।
26,000 চাকরি বাতিলের ভবিষ্যৎ কি? কোন পথে এগুলি চাকরি ফিরতে পারে? এই হলো বহু প্রশ্নই ঘুরপাক খাচ্ছে যোগ্য চাকরিহারাদের মনে। উত্তর খুঁজতে মঙ্গলবার প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হন চাকরিহারাদের একাংশ। তাদের প্রশ্ন একটাই, উদ্ধারের পথ কি? সেখানেই অভিজিৎ বাবু বলেন, রাজ্যকে তালিকা প্রকাশ করতে হবে, সেই তালিকা অনুযায়ী চাকরি ফিরে পেতে পারেন যোগ্যরা। এছাড়াও রাস্তা রয়েছে, সেটি কি? মামলাকারীদের কাছে একটি অযোগ্যদের তালিকা রয়েছে, সিবিআইয়ের কাছেও লিস্ট রয়েছে, সেগুলোর ভিত্তিতেই চাকরিতে পুনর্বহাল হতে পারেন যোগ্য চাকরিহারারা। এখানেই শেষ নয়, এদিন ফের কমিটি তৈরির কথা বললেন অভিজিৎ গাঙ্গুলি। কিভাবে কাজ করবে সেই কমিটি? প্রাক্তন বিচারপতি জানান, 2016 সালের স্কুল সার্ভিস কমিশনে অংশগ্রহণকারী সমস্ত পরীক্ষার্থীর ওএমআর শিট ওয়েবসাইটে আপলোড করতে পারে এসএসসি। এরপরেই কমিটি খতিয়ে দেখবে সেই ওএমআর। সেখান থেকে যাদের বেছে নেওয়া হবে তাদের একাডেমিক স্কোর দেখে নম্বর যোগাযোগ করা হবে। এই পদ্ধতিতে সহজেই চাকরি ফিরে পেতে পারেন যোগ্যরা। তবে রাজ্যের সহযোগিতা ছাড়া এগুলো সম্ভব নয়, সেক্ষেত্রে গঙ্গায় ডুব দেওয়া ছাড়া গতি নেই বলেই মন্তব্য বিজেপি সাংসদের। কল্যাণের রুচিবোধও কম, সভ্যতাও কম, শীলতাও কম। নারদা চোর হলে সেটা প্রমাণ করতে পারল না কেন কোর্টে? কল্যাণের আক্রমণের পরেই পাল্টা দিলেন সৌগত রায়। পাল্টা তোপ দাগলেন চাঁচাছোলা ভাষায়, খোঁচা দিয়েই বললেন, প্রত্যেকের সভ্যতা সৃষ্টতা তার হাতে। সৌগত রায় বলছেন, একদম বাজে কথা। আমি 2001 থেকে রয়েছি, কল্যাণ মাঝখানে হেরে গিয়েছিল। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্ধভাবে অনুসরণ করি, তাহলে কি তিনি অভিযোগ জানাবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামে? সৌগত বলছেন যে তিনি আপাতত কোনো গুরুত্ব দিতে চাইছেন না কল্যাণকে। স্পষ্ট বলছেন, কল্যাণের ব্যাপারে অভিযোগ জানিয়ে নিজেকে ছোট করতে চায় না, গুরুত্বই দিচ্ছি না। প্রসঙ্গত, বিজেপি নেতা অমিত মালব্যের পোস্ট ঘিরে তোলপাড় চলছে বঙ্গ রাজনীতির আঙিনায়। নির্বাচনের কমিশনের দপ্তরে তৃণমূলের 2 সাংসদের ঝামেলা ঘিরে যত ঘটনার সূত্রপাত। তৃণমূলের এক মহিলা সাংসদকে কটূক্তি করার অভিযোগ উঠেছে কল্যাণের বিরুদ্ধে। সেখানেই সৌগত রায়কে বেনজির আক্রমণ করে বসলেন কল্যাণ। টানলেন নারদা কেসের প্রসঙ্গ। তার দাবি, সৌগত রায়ের নারদা কেসের জন্যই তো দলের ভাবমূর্তি অনেকই নষ্ট হয়েছে। সাব বললেন, নারদা চোর, একটা টাকা কে নিয়েছে? চোরগুলো সব এক জায়গায় চলে এসেছে। এখানেই না থেমে তিনি আরো বললেন, সৌগত রায়ের কোনো ক্যারেক্টার রয়েছে নাকি? এখানে একজন বলে, ওখানে আরেক কথা বলে। ওর ক্যারেক্টার হচ্ছে একবার এর পিছনে লাগো, একবার ওর পিছনে লাগো। মন্তব্য কল্যাণ ব্যানার্জির। জনবিরোধী নীতির সর্বোচ্চ উদাহরণ দিয়ে দেশের মানুষের প্রবল আর্থিক সংকটের মধ্যে জ্বালানি তেল, রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে নরেন্দ্র মোদীর সরকার। স্বাভাবিকভাবে যে বিজেপি সরকার দাম বাড়িয়েছে তাদের নেতা নেত্রীরা কেউই এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়নি। আর সেখানেই এক সময় জনদরদির মুখোশ পরে থাকা বিজেপি নেত্রীকে কটাক্ষ তৃণমূলের। 2011 সালের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির পোস্ট তুলে ধরে রূপ বদলের কটাক্ষ তৃণমূলের আইটি সেলের চেয়ারম্যান দেবাংশু ভট্টাচার্যের। 2011 সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার রান্নার গ্যাসের দামে 50 টাকা বাড়িয়েছিল। সেই সময় গোটা বিশ্বের ক্রুড অয়েলের দাম বেড়েছিল। তার সঙ্গে তাল রাখতে কেন্দ্র সরকার বাণিজ্যিক গ্যাস ও রান্নার গ্যাসের দাম বাড়ায়। সেই সময় তা নিয়ে খুব সরব হয়েছিলেন স্মৃতি ইরানি। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট করেন তিনি। লিখেছিলেন, এলপিজির দামে 50 টাকা বৃদ্ধি, আর এরা নিজেদের আম আদমি সরকার দাবি করেন, লজ্জা। সেখানে স্মৃতির পুরনো টেলি সিরিয়ালের অনুসরণ করে তৃণমূলের আইটি সেলের চেয়ারম্যান দেবাংশুর কটাক্ষ স্মৃতিজি সম্পর্কেরও রূপ বদলায়। কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে 2016 সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের প্রায় 26,000 চাকরি বাতিলের রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এই পরিস্থিতিতে বঞ্চিত যোগ্যদের পাশে দাঁড়িয়ে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এক্স হ্যান্ডেলে রাষ্ট্রপতিকে চিঠি লেখার বিষয়টি প্রকাশ্যে আনেন রাহুল গান্ধী। তিনি লেখেন, আদালতের নিয়োগ বাতিল করায় পশ্চিমবঙ্গের হাজার হাজার যোগ্য স্কুল শিক্ষক কর্মহীন হয়ে পড়েছেন। এই নিয়ে আমি রাষ্ট্রপতির সদয় হস্তক্ষেপ কামনা করে চিঠি লিখছি। কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করে রাহুল জানান, শীর্ষ আদালত গোটা প্যানেল বাতিল করায় অযোগ্যদের পাশাপাশি যোগ্যরাও চাকরি হারিয়েছেন। দুর্নীতির মাধ্যমে নিয়োগ হওয়া অযোগ্যদের চাকরি বাতিল হওয়া উচিত, কিন্তু সুপ্রিম রায় চরম অবিচার হয়েছে যোগ্যদের সঙ্গে। রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে রাহুল এও জানান, ছাঁটাইয়ের ফলে লক্ষ লক্ষ পড়ুয়া অসহায় পরিস্থিতিতে পড়েছে। এভাবে কাজ হারানোই মানসিকভাবে ভেঙে পড়ছে শিক্ষকেরা। হঠাৎ কর্মহীন হওয়ায় আর্থিক সংকটে পড়ছে তাদের পরিবার।
রাজ্যে 26,000 চাকরি প্রার্থীকে এক কলমের খোঁচায় চাকরিহারা করে দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টের রায়ে 25,752 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যখন চোখের জল ফেলছেন, একমাত্র রাজ্য সরকার তাদের পাশে দাঁড়িয়েছে চাকরির পথ খুলে সমাধান খোঁজার জন্য। আর সেই বাজারে বিরোধীরা ফায়দা তোলার চেষ্টা করছে শিক্ষক সমাজের চোখের জলের মার্কেটিং করতে। তার মধ্যেই হঠাৎ চাকরিহারা শিক্ষক দরদি হয়ে মাঠে নেমেছেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্বভাবতই তিনি যে বিজেপিতে গিয়ে নিষ্প্রভ হয়ে যাওয়ার এই ইস্যুতে ফের ভেসে ওঠার চেষ্টা করছেন, তা নিয়ে কটাক্ষ করতে ছাড়ল না রাজ্যের শাসক দল। মঙ্গলবার এসএসসি দপ্তরে চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে চেয়ারম্যান না থাকায় তার সঙ্গে দেখা হয়নি। তাতেও হাল ছাড়তে নারাজ অভিজিৎ জানিয়েছেন তিনি বুধবার আবার আসবেন। সেখানেই চাকরিহারাদের অন্ধকারের দিকে ঠেলে দেওয়া অভিজিতের মুখোশ খুলে দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। অভিজিতের প্রচারের আলোয় আসার প্রয়াস দেখে কুণাল বলেন, তিনি যখন বিচারপতি ছিলেন তখন জটটা রেখেছেন কি বিজেপিতে এসে এটাকে ইস্যু করবেন বলে। যতদিন বিচারপতি ছিলেন না অবসর এক্সপ্রেশন দিয়েছেন, সমাধান করে দেননি কেন? তাহলে কি মাথায় ছিল দুদিন বাদে বিজেপিতে যোগ দেব? এখন হাইকোর্টের চেয়ার অপব্যবহার করি, তাতে জট পাকুক, বিজেপি সাংসদ হয়ে এসে তখন এটাতে ইস্যু করব, এমনই বলছেন কুণাল ঘোষ। এসএসসি মামলায় সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন 26,000 চাকরি যাওয়ার দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের, কারণ তারাই দুর্নীতি করেছেন। শুধু তাই নয়, বিকাশের এও বক্তব্য ছিল দুর্নীতি মানেই দুর্নীতি, তাতে যোগ্য অযোগ্য আলাদা করা যায় না। সংবাদ মাধ্যম তো বটেই, সোশ্যাল মিডিয়াতেও সুপ্রিম কোর্টের রায় নিয়ে একের পর এক নানা ব্যাখ্যা দিয়েছেন তিনি। সূত্রের খবর, গোটা বিষয় নিয়ে রাজ্যের মন্ত্রীদের ওপর রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন তারা এই নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিচ্ছেন না, সেই প্রশ্নই করছেন তিনি। সুপ্রিম কোর্টের রায়ের পরেই মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক ছিল। সূত্রের খবর, সেই বৈঠকে মন্ত্রীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে কেউ কেউ ইচ্ছে মতো তাদের নামে সোশ্যাল সাইটে লিখে যাচ্ছে। এমন কিছু লেখা হচ্ছে যার কোনো মাথামুন্ডুই নেই, যুক্তিহীন। কিন্তু রাজ্যের মন্ত্রীরা বিষয়টি নিয়ে সেভাবে কোনো প্রতিক্রিয়াই দিচ্ছে না বলে অভিযোগ মমতার। আবার কেউ কেউ দিলেও সবাই সোশ্যাল মিডিয়ায় তেমনভাবে সক্রিয় নন। এই প্রেক্ষিতে রাজ্যের মন্ত্রীদের মুখ্যমন্ত্রীর বার্তা, আমি বারবার বলছি আপনারা সোশ্যাল সাইটে সক্রিয় হন, উত্তর দিন। বিষয়টি নিয়ে তিনি যে বেশ ক্ষুব্ধ হচ্ছেন তা পরিষ্কার বুঝিয়ে দেন এদিন। মঙ্গলবার সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা সাক্ষাৎ করেছিলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। সেই সাক্ষাতের পরেই তিনি মঞ্চের কয়েকজন প্রতিনিধিদের নিয়ে এসএসসি দপ্তরে চেয়ারম্যানের সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলেন, কিন্তু সেই সাক্ষাৎ হয়নি কারণ দপ্তরে ছিলেন না চেয়ারম্যান। বিষয়টি কিছুটা হতাশ হয়ে অভিজিৎ জানিয়েছেন বুধবার ফের আসবে। সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের মাধ্যমে চাকরিহারাদের বড় বার্তা দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্পষ্ট জানিয়েছেন, তীব্র আন্দোলন গড়ে তোলা ছাড়া আর পথ নেই। সবাই মিলে একজোট হয়ে না লড়লে সকলে ডুবে মরবে। এসএসসি দপ্তরের বাইরে থেকে ফের একই কথা বললেন বিজেপি সাংসদ। পাশাপাশি এও জানান, তাদের সব দাবি দাওয়া দপ্তরে জানানো হবে। অনুরোধ করা হবে যাতে এসএসসি বিদ্রোহী হয়ে ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ্যে আনে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগেই দাবি করেছেন, যারা জালিয়াতি করে চাকরি পেয়েছেন তাদের আলাদা করে বাছাই করা সম্ভব। এই জন্যই যারা সৎভাবে চাকরি পেয়েছেন তাদের সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন জমা দেওয়ার পরামর্শ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি। তিনি এও বললেন, ওএমআর এর মিরর ইমেজ প্রকাশ্যে পেলে অনেক কিছু পরিষ্কার হবে, আর যারা তা প্রকাশ্যে আনতে বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে আলাদা করে পদক্ষেপের দাবি তুলেছেন বিজেপির সাংসদ। এদিন এসএসসি দপ্তর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়নি, সেক্রেটারিও কথা বলতে আগ্রহী ছিলেন না। তবে ওখানে থাকা পুলিশ আধিকারিককে জানানো হয়েছে যে তারা বুধবার ফের আসবেন। বিজেপি সাংসদ বলেন, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং এসএসসি চেয়ারম্যান উচিত বিদ্রোহ ঘোষণা করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তার অভিযোগ, আদতেই পুরোটা নিয়ন্ত্রণ করছেন, সকলের হাত পা বেঁধে রেখেছেন তিনি। এই প্রেক্ষিতে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও কৌস্তব বাগচিরা। ওয়াকফ সংশোধনী আইন 2025 নিয়ে বিরোধীদের জবাব দিতে এবার ময়দানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংখ্যালঘু শাখা। এই আইনকে ঐতিহাসিক পদক্ষেপ ও মুসলিমদের ভালোর জন্যই আনা হয়েছে বলে দাবি করে 100টি সাংবাদিক বৈঠক ও 500 সেমিনারের আয়োজন করা হচ্ছে দেশ জুড়ে। মুসলিম রাষ্ট্র মঞ্চের দাবি, এতদিন মুসলিম সমাজের বহু মানুষ ওয়াকফের সম্পত্তি নয়ছয় করতেন, সেই অপব্যবহার আটকাতে মুসলিমদের ভালোর জন্যই আনা হয়েছে এই আইন।
গত 5ই এপ্রিল মধ্যরাতে রাষ্ট্রপতি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে মাত্র 3 দিনে আইনে পরিণত হয়েছে ওয়াকফ বিল। বিজেপির দাবি ছিল এই বিল আইনে পরিণত হলে কোটি কোটি প্রান্তিক মুসলিম সমাজ উপকৃত হবেন। এতদিন ধরে গুটি কয়েক প্রভাবশালীর হাতে কুক্ষিগত ওয়াকফ সম্পত্তি মুক্ত হবে এবং সাধারণ মুসলিমরা উপকৃত হবেন। যদিও বিরোধীদের দাবি এই বিল পুরোপুরি অসাংবিধানিক, এটা আসলে পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ। শুধু তাই নয়, ওয়াকফ বোর্ডে কেন অমুসলিম সদস্য রাখা হবে তা নিয়েও প্রতিবাদের সরব হয়েছে দেশের মুসলিম সম্প্রদায়ের একটি বড় অংশ। ইতিমধ্যে এই আইনকে আটকাতে শীর্ষ আদালতে দায়ের হয়েছে মামলা। বিলটি আইনে পরিণত হলে সেই আইন লাগু করার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করেনি কেন্দ্র। এই পরিস্থিতিতে এবার আরএসএস এর মুসলিম শাখাকে কাজে লাগিয়ে আইনের সমর্থন আদায়ে মাঠে নামলো আরএসএস। এতক্ষণ শুনছিলেন আজকের সেরা 10টি খবর। ফিরে আসবো বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা পত্রিকা।